কার্মা এই শব্দটার অর্থ কি তুমি জানো? কার্মার মানে হচ্ছে যেমন তুমি কর্ম করবে তেমনই তুমি ফল পাবে। বাংলায় একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল, ওইরকমই একটা কিছু। তো আজকে এই ওয়ার্ডটা নিয়ে আমি কথা বলছি কেন, কারণ আজকে আমরা যে সিরিজটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা এটার সাথে অনেকটাই রিলেটেবল। আর সিরিজটার নামই হচ্ছে কার্মা, যেটা কিনা সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আজকে আমরা এমনই একটা কাহিনী জানবো আর এমন একটা লোকের সাথে আমরা পরিচিত হব, যে লোকটা কিনা এমন কি করেছিল যেটা কিনা ভবিষ্যতে ফল হিসাবে আসে এবং সে অবাক হয়ে যায়। মানে এমন কি ঘটেছিল। সো হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা সরাসরি কাহিনীতে চলে যাই। তো গল্পটা যখন শুরু হয় সেখানে আমরা একটা ইচ্ছাকৃত বিস্ফোরণ দেখতে পাই। সেই ঘটনায় আগুন নেভানোর সময় ফায়ার ফাইটাররা একজন পুরুষকে জীবিত অবস্থায় খুঁজে পায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে বড় অংশ আগুনে পুড়ে যাওয়ায় কর্তব্যরত ডাক্তার মার্ফিন ব্যবহার করতে নিষেধ করেন। তাতে উদ্ধার কাজের সময় শক হওয়ার সম্ভাবনা ছিল। 1 ঘন্টা বেশি চিকিৎসার পর সে ব্যক্তি বিপদ মুক্ত হয়। কিন্তু ডাক্তার যখন তার নাম শুনলো তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। তো সে কেন অবাক হলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো সিন শিফট হয়ে যায় এটার প্রায় 55 দিন আগে, যেখানে আমরা আহত ব্যক্তির নাম জানতে পারি, যার নাম হচ্ছে পার্ক ইংজে। তার বয়স কত হবে? 30 হবে। কিন্তু সে জীবনে কিছুই অর্জন করতে পারেনি। না টাকা কামাতে পেরেছে, না সে মানুষের রেসপেক্ট অর্জন করতে পেরেছে, আর না নিজের মা বাবাকে খুশি করতে পেরেছে। ভার্চুয়াল ইনভেস্ট করে সে নিজের সবটা হারিয়েছে, যেটা বর্তমানে ম্যাক্সিমাম ট্রেডাররা করে থাকে। অর ওয়ান কাইন্ড অফ বেটিং অর ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেছিল সে। একদিন একটা গ্যাং লিডার তার কাছে আসে। পরে পার্ক ইয়েং তার জীবন ফিরে পায় যখন দেখে সে একটা হাসপাতালে অপারেশনের টেবিলে বাঁধা। আরও পাশে একজন ছিল যাকে দেখে বোঝা যায় যে তার অবস্থাটাও এমনই, কিন্তু তার কিডনি ইতিমধ্যেই কেটে নেওয়া হয়েছে। গ্যাং লিডার সংকুচিত হয়ে তাকিয়ে এবং তাকে বলতে থাকে যে তুমি যদি ভবিষ্যতে এমন করো বা তোমার টাকা যদি তুমি ফেরত না দিতে পারো তাহলে কিন্তু তোমার অবস্থা এমনই হবে। সে সুযোগ হিসেবে 30 দিন সময় দেয়। এই সময়ের মধ্যে যদি সে 1,60,00,000 ওয়ান শোধ না করতে পারে তাহলে আর কি করার, বেচারার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, যে কিডনি লিভার যা যা হাবিজাবি আছে সেগুলো বিক্রি করে সে লোনটা শোধ করা হবে। সিন বদলে যায় আর পার্ক ইংকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। সে হয়তো ভয়ে বা অন্য কোনো একটা কারণে একটানা ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে সে যখন জেগে ওঠে তখন কিন্তু আর মাত্র 29 দিন বাকি ছিল। পার্ক ইং যে একটা কারখানায় কাজ করে, তার সব বন্ধুরা তার থেকেও গরিব। হঠাৎ সে শুনতে পায় তার একজন সহকর্মী তার ওয়াইফের সাথে ঝগড়া করছে। সম্ভবত তার জরুরি টাকার প্রয়োজন হয়েছে। আর ঠিক তখনই তার গ্রামের বাড়ি থেকে পার্ক নামে একজন লোক তাকে ফোন করে, যে কিনা ছিল তার বাবা। সে জানায় যে সে একজন তরুণ যে কিনা তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। চালক এটা গোপনে মীমাংসা করতে চায় এবং তার ক্ষতিপূরণ হিসেবে 5,00,000 ওয়ান চায়। পার্ক ইয়েংজের মাথায় একটা বুদ্ধি চলে আসে তখন, একটা দুষ্ট বুদ্ধি। সে তার বাবাকে 3,00,000 ওয়ান দিয়ে বলে যে সে চালক তার একটা ঘনিষ্ঠ বন্ধুর ভাই, তাই সে এখন আর মামলা করবে না। রাতে সে গ্রামের বাড়ি যায় আর খুঁজে পায় তার বাবার একটা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। যদি কোনো একটা সড়ক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয় তাহলে 5,00,00,000 ওয়ান সে ক্ষতিপূরণ হিসাবে পেয়ে যাবে। মানে তার বাবা পাবে, কিন্তু সে টাকাটা যার কাছে আসবে, যেহেতু তার বাবাই জীবিত থাকবে না, সেটা তার সব থেকে কাছের মানুষই পাবে। আর সব থেকে কাছের মানুষকে তার ছেলে। তো এত বড় অঙ্ক দেখে তার মাথায় একটা সাহসী বুদ্ধি আসে। সে জানে যে ঋণ পরিশোধ করতে না পারলে তাকে তো মরতেই হবে। তো এখন আর বসে থেকে কাজ কি? বাবার দুর্ঘটনার জন্য তো আর অপেক্ষা করা যায় না। তাই সে একটা প্ল্যান বানাতে থাকে। সে জাস্ট র্যান্ডমলি একটা গলিতে হাঁটতে থাকে। সেখানে কয়েকজন স্কুল ছাত্র তাকে একা দেখে ঘিরে ধরে তাকে কিছু না বলে মারধর করতে থাকে আর তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্রগুলো লুট করে নিয়ে চলে যায়। পার্ক ইংজে জ্ঞান হারায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন দেখে যে সে হাসপাতালে। আর আরও একদিন কেটে যায় এবং তার হাতে সময় ছিল মাত্র 28 দিন। হঠাৎ সে শুনতে পায় বাড়ির বাইরে তার বাবা পুলিশের সাথে ঝগড়া করছে। ঝগড়াতে জানা যায় যে সিসিটিভি ক্যামেরা দেখে আমার ছেলে অপরাধীকে খুঁজুন, সেখানে এমনটাই বলা হচ্ছে, অর্থাৎ তার ছেলেকে যারা মেরেছে পার্ক ইয়েংকে। পুলিশ অফিসার জানায় যে সব জায়গাতে তো আর সিসিটিভি ক্যামেরা থাকে না, তো আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারছি না। এই কথাটা শুনে পার্ক ইয়েং এর মাথায় একটা বুদ্ধি আসে।
সে একটা জিনিস নোটিস করেছে যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকে না। তো যেহেতু সিসিটিভি ক্যামেরা থাকে না, আমি একটা চান্স নিতেই পারি। এজন্য সে আর্থিকভাবে সমস্যাগ্রস্ত তার একটা সহকর্মী রয়েছে, তার সাথে যোগাযোগ করে এবং আরও 6 লাখ ওয়ান দিয়ে কাউকে খুন করার জন্য সে ভাড়া করে। সে জানে যে তার বাবা প্রতি শুক্রবার চার্চে যায়, সেখানে সে প্রার্থনা করার জন্য। যেখানে যাওয়ার পথে এমন একটা গলি পড়ে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই, তাই পরিকল্পনা করা হয় ওখানে কাজটি করতে হবে। তবে এটাকে হত্যা মনে করা একদমই চলবে না। দেখে যেন মনে হয় সবাই যেন এটাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেন ইন্স্যুরেন্স কোম্পানি 5 কোটি ওয়ান তাকে দিয়ে দেয়। কাজ হয়ে গেলে পারিশ্রমিক হিসাবে 6 লাখ ওয়ান দেওয়ার প্রতিশ্রুতি সে জানায়। ওই সহকর্মী তখন রাজি হয়ে যায়, কিন্তু পরদিন সে আবার যোগাযোগ করে বলে যে ক্ষতিপূরণ যেহেতু 5 কোটি ওয়ান, তাই 1 কোটি 50 লাখ তাকে দেওয়া হোক, আর যদি সেটা না করা হয় তাহলে চুক্তি বাতিল বলে গণ্য হবে। পার্ক ইং যে খুবই আতঙ্কিত ছিল সেই সময়ে, যেহেতু তার একটা সময়ের চাপ রয়েছে, তাই সে দাঁতে চাপ রেখে সেটাতে রাজি হয়ে যায়। পরিকল্পনা মাফিক সে পুরনো একটা বন্ধুকে নিয়ে বারবিকিউ খায়, মেয়েদের অনেক টিপস দেয়, বার্গার দোকানে গিয়ে কর্মীদের সাথে হেসে হেসে কথা বলে, যেন সে সময় সে অন্যত্র ছিল সেটার একটা প্রমাণ তৈরি করা যায়। কিন্তু পরদিন কিছুই ঘটে না। তখন পার্ক ইয়েং যেভাবে পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তখনই থানার গ্রামের ওসি ফোন করে জানায় যে তার বাবা আগের রাতে গাড়ি চাপায় মারা গিয়েছে। সে সেটাকে প্রথম দিকে তো ঠিকঠাক মনে করছিল এবং কান্নার অভিনয় করছিল, কিন্তু পরে জানা যায় যে সেটা আসলে দুর্ঘটনা ছিল না, সেটা আসলে একটা মার্ডার ছিল। কারণ একটা মেয়ে পুরো ঘটনাটা তার নিজের স্বচক্ষে দেখেছে। গাড়ি ধাক্কা দেওয়ার পর সেটা আর থামেনি, বরং পিছনে ফিরে এসে আবার দেখে গিয়েছে যে লোকটা মারছে কিনা, যে মার্ডার করেছে আর কি। এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য বের হয় যে তার বাবার মরদেহ পেছনের পাহাড়ে কবর দেওয়া হয়েছিল, মানে পুরোটা প্ল্যান করে মার্ডার করা হয়েছিল। এখন ইংজুর পরিকল্পনা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটা ব্লগার পাহাড়ে লাইভ করার সময় ইয়েংজের বাবার লাশ খুঁজে পায়। এরপর আমাদের গত রাতে সিনে নিয়ে যাওয়া হয়, সেখানে একটা সপ্তাহ হয়নি এমন একটা কাপল প্রথমবার দেখা করে, মানে তাদের রিলেশনের 7 দিন হয়নি তারা দেখা করেছে। মেয়েটি সরাসরি বলল তার ইচ্ছার কথা, আর ছেলেটা তার কথাটা বুঝেও গেল সাথে সাথে। কিছু বলার আগে মেয়ে জানালো যে সে কোথায় যেতে চায়, একটা নিরিবিলি আর রোমান্টিক জায়গায়। তাই তারা একসাথে একটা নির্জন জায়গায় যায়, যেটা কিনা একটা গেস্ট হাউস ছিল। পরবর্তীতে তারা একসাথে সেখানে রাতটা কাটানোর ইচ্ছা পোষণ করে। হঠাৎ রাত গভীর হলে ছেলেটা ফোনে একটা মেয়ের আওয়াজ শুনে, আর সেটা শুনে তার ঘুম ভেঙে যায়। মেয়ে বলল খুব জরুরি একটা কাজ আছে এবং তাকে বাইরে যেতে হবে, কিন্তু গভীর রাতে কোথাও ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, আর সে ভদ্রতার খাতিরে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল। পথে ছেলেটি ঘন ঘন হাই তুলছিল, মনে হচ্ছিল খুবই ক্লান্ত। তাকে সতেজ করতে গিয়ে হঠাৎ মেয়েটা ওকে চুমু খেতে যায়, আর ছেলেটা ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে সে একজনকে ধাক্কা মেরেছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেখে যে লোকটা আর কেউ নয়, পার্ক ইয়েং এর বাবা। ইয়েংজুর বাবা তখনও নিঃশ্বাস নিচ্ছিল না, তাই ছেলেটা ধরে নেয় যে সে তাকে মেরেই ফেলেছে। ছেলেটার আবেগ তখন চরমে পৌঁছে যায়। মেয়েটা পুলিশে ফোন করতে চাইলে সে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় আর বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো যে তুমি মদ খেয়েছিলে? ড্রিঙ্ক করে ড্রাইভ করা তো একটা অপরাধ, এখন আবার খুন। পুলিশ ফোন দিলে আমাদের দুজনেরই সর্বনাশ হয়ে যাবে। আর তখনই দূর থেকে গাড়ি আলো দেখা যায়। একজন গাড়ি নিয়ে কাছে এসে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো হোটেল আছে কি না। তখনই দেখা যায় যে ইয়ংজুর বাবাকে লুকিয়ে রাখা হয়েছে তাদের এই গাড়ির পিছনে। তো গাড়িটা চলে যাওয়ার পর ছেলেটা ভাবে রাস্তায় লাশ ফেলে রাখা ঠিক হবে না, যদিও জানে না এই গাড়িটার লোকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তখন সে ইয়ংজুর বাবার লাশ ট্রাঙ্কে ভরে আর ভাবে রাতের বেলা রাস্তা পার হওয়ার সময় এমন একজন মানুষকে হয়তো কেউই খুঁজবে না। কিন্তু তারা যেহেতু উচ্চস্বরে কথা বলছিল, আর যেহেতু তখন রাত ছিল আর কথাগুলো কিন্তু আরও স্পষ্ট শোনা যায় গভীর রাতে, তখন সেখানে কিন্তু একজন পথচারী ছিল এবং তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল। সে দৌড়ে গিয়ে পথচারীকে ফেলে দেয়। এরপর ছেলেটা তাকেও ট্রাঙ্কে ভরে ফেলে, আর মেয়েটা বুঝতে পারে না যে সে কি করছে। তখন ছেলেটা স্পষ্ট জানায় যে কোনো প্রমাণ ফেলে রাখা চলবে না, যদি সে চায় যে তাকে জেলে যেতে না দিতে তাহলে তার সাথে থাকতে হবে। মেয়ে রাজি হয়ে গাড়িতে উঠে যায়। আধ ঘন্টা গাড়ি চালিয়ে ছেলেটা পাহাড়ের চূড়ায় পৌঁছে।
তখন পথচারী জ্ঞান ফিরে পায়। প্রথমে তাকে মারধর করে সে, এরপর তার কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার চায় সে। কিছুক্ষণ পর দেখা যায় 10 লাখ ওয়ান পাঠানো হয়েছে। পথচারী অবাক হয়ে যায়। ছেলেটা বলে যে এখানে সবাই অপরাধী, কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই কাজ করতে হবে, আর তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আরও টাকা পাবাই, চলো আমরা একসাথে কাজ করি আর লাশটা ফুতে পেলি। এরপর তারা দুজন মিলে লাশ নিয়ে নির্জন জঙ্গলে যায়। অনেকক্ষণ হাঁটার পর একটা জায়গায় মাটি খুঁড়ে ছোট গর্ত করে। পথচারী তখন বারবার বলছিল যে এই গর্তটা তো অনেক ছোট, কিন্তু ওই ছেলেটা শোনে না। তখন ইয়ঞ্জুর বাবাকে পাহাড়ের ধারে পুঁতে ফেলে। ফেরার সময় পথচারী বলে যে আরও 10 লাখ ইয়ান দাও, নাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক হচ্ছে না, আমারও ভালো লাগছে না। মেয়ে ছেলেটাকে সতর্ক করে। ছেলে ভাবনা চিন্তা করে অবশেষে তাকে আরও 20 লাখ ওয়ান দিয়ে পাঠায়। শহরে ফিরতে ফিরতে তখন সকাল হয়ে যাচ্ছিল। ছেলেটার কাছে বাকি থাকে মাত্র 3 লাখের মতো, গাড়ি সরানোর টাকাও নেই। তাই সে ওই মেয়েটাকে আবারও ফোন দেয় কিছু টাকার জন্য, যেহেতু তার কাছে কোনো টাকাই নেই। মেয়েটি মুখে হ্যাঁ বলে দেয় এবং তার কাছে 1 সপ্তাহ সময় চায়। 1 সপ্তাহ ভালোই কেটে যায়। পরবর্তী একদিন পথচারী ছেলেটা অফিসে আসে। আসলে এই মেয়েটি দেখতে তার চেয়ে সুন্দর হবে বলে তার বান্ধবী তাকে হিংসা করত। সে 3 জন ছেলেকে ভাড়া করে আর মেয়েটিকে নিয়ে গ্যাং রেপ করে। তখন সে ছিল ডাক্তার লিউ জুনের, যে পার্ক ইয়ঞ্জুকে বাঁচাইছিল। একদিকে ওই পথচারী হান ডাক্তারকে খুঁজে পায়, যার উদ্দেশ্য ছিল 30 মিলিয়ন ওয়ান চাঁদা দাবি করা। যদিও সে জানতো যে এটা একটা গভীর ফাঁদ, তবু সে চেয়েছিল কেউ যেন গাড়ি চাপা দেওয়ার ঘটনাটা ফাঁস না করে। হান ডাক্তার প্রতিশ্রুতি দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করবে, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়। হান ডাক্তার যখন গাড়ি আনতে গিয়েছিল তখন কর্মচারী একটা প্রশ্ন করেছিল, শুধু ইঞ্জিন কভারে গুরুতর ডেন্ট ছিল, কিন্তু সামনের বাম্পার ছিল একদম অক্ষত। আর যেটা ছিল এমন একটা ঘটনা, যখন কাউকে অনেক উপর থেকে ফেলে দেওয়া হবে তখন কিন্তু এমনটা ঘটবে। কেউ যদি কাউকে ধাক্কা দেয় তাহলে কিন্তু বাম্পার অবশ্যই ভেঙে যেত। এই কথাটাই হান ডাক্তারকে জাগিয়ে দিল। সে সাথে সাথে বাসায় ফিরে তার যে গাড়ির ড্যাশ ক্যামেরা রয়েছে সেটা চেক করতে থাকে। সেখানে রেকর্ড চেক করতে সে শুরু করলো। একাধিকবার প্রতিটি ফ্রেম ভালোভাবে অ্যানালাইসিস করার পর সে বুঝতে পারে যে পার্ক ইয়ঞ্জুর বাবা ছিল সেই ব্যক্তি যাকে কেউ সেতু থেকে ফেলে দিয়েছিল। উপরে একটা ব্রিজ ছিল, সেখান থেকে তার গাড়ির উপরে ফেলা হয়েছিল, আর যে কারণে সেটা সোজাসুজি তার গাড়ির উপরে পড়ে, মানে হান ডাক্তারকে ফাঁসানো হয়েছে। আর তার ড্যাশ ক্যামেরার ফুটেজে সেই ব্যক্তিও ধরা পড়ে যায়, যে কিনা এই কাণ্ডের সাথে যুক্ত ছিল। সে আর কেউ নয়, ওই পথ যে কিনা হান ডাক্তারকে টাকা দিতে বাধ্য করেছিল। তবে সবই সত্য, কিন্তু এখানে শেষ হয়ে যায় না। হান ডাক্তার পুরো ঘটনা জানতে পারার পর তার গার্লফ্রেন্ডকে দেখা করার জন্য ডাকে আর পুরো প্রমাণ তার সামনে তুলে ধরে। কিন্তু যা কেউ ভাবতে পারেনি তেমনটাই ঘটে। গার্লফ্রেন্ডের আচরণ হঠাৎ করে বদলে যায়। হান ডাক্তার সাথে সাথে বুঝে যায় যে তার গার্লফ্রেন্ডও ওই পথচারীর সাথেই জড়িত ছিল, মানে তারা পূর্ব পরিচিত ছিল আর তারা দুজনে প্ল্যান করে এত কিছু করেছে। এ পর্যায়ে মেয়েটি আর অভিনয় করেনি অন্যান্য মেয়েদের মতো। নারী কত সুন্দর অভিনয় করে, যাক, বরং সে চেঁচিয়ে বলে যে মেয়ে থেকে টাকা ধার করা তুমি তো একটা কাপুরুষ, প্রতিদিন ডেট করতে আসো, তোমার কি একটু লজ্জা করে না? ধনী আর সুন্দর ছেলেরা 1000 না হলেও 800 তো হবেই, আর তার মতো একটা সুন্দরী মেয়ে এমন একটা অপদার্থের সাথে থাকবে, এটা কিভাবে সম্ভব? এই কথাটা হান ডাক্তারের আত্মসম্মানে চূড়ান্ত আঘাত আনে। সেই মেয়েটি গলা চেপে ধরে এবং জিজ্ঞেস করতে থাকে কেন তাকে এত নিচু চোখে দেখা হচ্ছে। ঠিক তখনই সে পথচারী গাড়ির ভিতর ঢুকে পড়ে, আর সাথে সাথেই যে ঘুমে মেশানো ওষুধ ছিল, যেটা খেলে ঘুম চলে আসবে, এমন একটা রুমাল দিয়ে হান ডাক্তারকে অজ্ঞান করে ফেলে। পরবর্তী সিনে দেখা যায় যে সেই প্রতারণা 2 সদস্য মিলে গাড়ি চালিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তারা হান ডাক্তারকে মাটি চাপা দিতে চেয়েছিল। কে জানে কতক্ষণ পর হান তার জ্ঞান ফিরে পাবে। সেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আরও অনেক বেশি রেগে যায় আর সোজা ড্রাইভ করে গার্লফ্রেন্ডকে উড়িয়ে দেয়। মৃত গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে হান ডাক্তার আবারও শান্ত হয়। তবে সে প্রতারণার মূল হোতাকে তাকে ছেড়ে দেবে? একদম পাশ থেকে এসে কোদালটা তুলে আনে, হান ডাক্তারের পেটের এক পার থেকে অন্য পারে একদম ছিদ্র করতে থাকে এবং আঘাত করতে থাকে। ঠিক সেই সময় এই দুজন রহস্যময় ব্যক্তি এই সিন ক্যামেরায় ক্যাপচার করে ফেলে। মানে তারা যে এই ঘটনাটা করেছে সেটা অন্য একজন তৃতীয় ব্যক্তি, সেখানে 2 জন ছিল, তারা আবার ভিডিও রেকর্ড করেছিল। একইভাবে এই জায়গায় একটা সিন দেখানো হয় যেখানে অনভিজ্ঞ মেয়েটি ভেবেছিল যে সে তার রাজপুত্রকে খুঁজে পেয়েছে, কিন্তু রাতে মুখোশধারী 3 জনের দ্বারা পালাক্রমে ধর্ষিত হয়। আর পুরো ঘটনায় মূল পরিকল্পনা ছিল তার প্রেমিক
পার্ক ইং জুন। বহু বছর পর মেয়েটি লি জুন একটা ডাক্তার হয়। তখন সে বিস্ফোরণে সারা শরীর দগ্ধ হওয়া একটা রোগীকে বাঁচায়। কাকতালীয়ভাবে এভাবে সে ব্যক্তির নামটাও ছিল পার্ক ইং জু। নামটি শোনার সাথে সাথেই তার অতীতের বেদনাগুলো একদম জেগে উঠেছিল। রাগ, কষ্ট, ঘৃণা আর অন্যান্য অনেক ধরনের অনুভূতি একসাথে মিশে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছিল। লি দুজন নিজেকে শান্ত করার চেষ্টা করে, কারণ একই নামের তো অনেক লোক থাকতেই পারে, পৃথিবীতে একই নামের হাজার হাজার মানুষ রয়েছে, তাই বলে কি এভাবে মন খারাপ করে থাকা হয়? এখানে সংক্ষেপে বলা যাক, লি নামের একটা ডাক্তার রয়েছে যে কিনা তাকে পছন্দ করে, কিন্তু লোকটি প্রায় বাইরে কাজ থাকতো। পার ইংজু সে ব্যক্তি যে কিনা তার উপর অত্যাচার করেছিল। তা জানার পর থেকে পরদিন খুব সকালে লি ইজুন একটা বেসরকারি গোয়েন্দা সংস্থায় গেল। সেখানে 5 মিলিয়ন কোরিয়ান ওয়ানের পুরো অর্থ পরিশোধ করে সে 3 জনকে খুঁজে বের করার লোকটিকে অনুরোধ করলো, যার উপর সে অত্যাচার করেছিল, আর তারা এখন কোথায় থাকে আর কেমন আছে সেটা জানার জন্য। লি দুজন বেসরকারি গোয়েন্দা সংস্থা ত্যাগ করার পর সে দুজন রহস্যময় ব্যক্তি ফিরে এলো। আসলে তারা দুজনই সেখানে কর্মচারী ছিল এবং অন্য একটা মামলায় কাজ করছিল। শীঘ্রই মালিক রিজার্ভ পুলিশের কাছ থেকে 3 জনের তথ্য পেল, আর সঙ্গে সঙ্গে লি দুজনকে ফোন করলো। প্রথমে সব থেকে লম্বা লিউ তাইজুন ধর্ষণের ঘটনার পর ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধে বহুবার কারাগারে গিয়েছিল। 3 বছর আগে একটা অল্প বয়সী মেয়েকে ধর্ষণের পর লিউ তাইজুন এতটাই কষ্ট পেয়েছিল যে সে নিজে নিজে আত্মহত্যা করেছিল। এরপর ছোটোখাটো চেহারা ইয়ং হিউন গত বছর অতিরিক্ত মাদক সেবার কারণে বাড়িতে মারা গিয়েছিল, আর মূল পরিকল্পনাকারী ছিল পার্ক ইংজু। ধর্ষণের ঘটনার পর থেকে জীবনে শান্তিতে জীবনযাপন করছিল এবং তার গ্রামের বাড়িতে থাকতো। লিজুন এটা শুনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল, অর্থাৎ তার সামনে থাকা পার্ক ইয়ংকে কেবল একজন সংযমধারী ব্যক্তি। তবে পরের দিন খুব সকালে মালিক রিজার্ভ পুলিশ অফিসারের কাছ থেকে একটা ফোন পায়। বিস্ফোরণের তদন্ত করার সময় সে জানতে পারে যে তারা পূর্বসূরি যে পার্ক ইংজুকে খুঁজছে সে আসলে এই হাসপাতালে আছে। কিছুক্ষণ পর লি জুইয়েন যখন লি ডাক্তারের সাথে খাচ্ছিল তখন হঠাৎ মালিকের একটা ফোন আসে। ওপাশ থেকে উদ্বিগ্নভাবে জানানো হলো যে তথ্যটি ভুল ছিল, পার্ক ইংজু এখন গ্রামে নেই। আসলে পার্ক ইংজু নকল এবং সে একটা ফাঁদপাতা চক্রের মূল হোতা এবং ভান করছে। শীঘ্রই পুলিশ অ্যাওয়ার্ডে আর নকল পার্ক ইংজু টেককে বিস্ফোরণ মামলায় প্রয়োজনীয় জবানবন্দি নেওয়ার জন্য বলল। ছেলেটি তার শরীরে থাকা ক্যামেরাটি নির্লজ্জভাবে মিথ্যা কথা বলল এবং সে দাবি করলো যে তাকে রহস্যময় ব্যক্তিরা এই ভবনে অপহরণ করে নিয়ে এসেছিল। আর যখন সে জেগে ওঠে তখন তার হাত পা বাঁধা অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে। সামনে 2 জন লোক মারামারি করছিল, কিন্তু করছিল কেন? সে অনুমান করেছিল হয়তো তাকে হত্যা করা হবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। কিন্তু একজন সেখানে জিতে যায়। সে তার শরীরে একটা বালতি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপরে ঘটনা আর কিছুই তার মনে নেই। গুরুতরভাবে দগ্ধ হওয়ার কারণে পুলিশ নকল পার্ক ইংজুকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে পারে না, তাই আপাতত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নকল পার্ক ইংজু বুঝতে পারলো যে হাসপাতালে থাকা ঝুঁকিপূর্ণ, তাই সে অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের কাছে যোগাযোগ করে দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। একই সময় লিউজন একটা ছুরি তুলে নিল আর মনে মনে অসংখ্যবার কল্পনা করছে কিভাবে সে ইউনজুকে হত্যা করবে, যে কিনা তার উপর কেমন অত্যাচার করেছিল। তবে যখন তার হুঁশ ফিরল তখন নকল পার্ক ইংজু ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে গিয়েছে। এসে সে হতাশ হয়ে লোকটির ট্যাক্সির পিছনে ছুটল, যেটা দেখে নকল পার্ক ইংজু ভয় পেয়ে যায়। আসলে লিউজুন কেবল সে নিজ লোকটিকে জিজ্ঞাসা করতে চেয়েছিল তার উপর অত্যাচার যে সে করেছে তার মনে এইটুকু আফসোস আছে কিনা। নকল ইজু মনে করতে থাকে তার কাছে কোনো ডিউন আছে কিনা, মানে তার কাছে কোনো টাকা পাবে কিনা। তখন নকল পার্ক ইউজু কিছুই জানতো না, তাই সে একবদ্ধভাবে তাকে কিছু কটু কথা বলতে থাকে আর ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে। ট্যাক্সিটি চলে যাওয়া পথের দিকে তাকিয়ে লি ইউজুন তার নিজের মতো তার প্রতিশোধ নেওয়ার কথা সিদ্ধান্ত নিল। পরবর্তীতে ব্ল্যাকমেলে মূল পরিকল্পনাকারী হান ডাক্তার আর তার মহিলার সঙ্গীকে একটা নির্জন জায়গায় কবর দেওয়া হয়। এরপর হান ডাক্তার রূপে নিজেকে সাজিয়ে তার পরিচয় জীবনযাপন করার চেষ্টা করে। তবে অপ্রত্যাশিতভাবে হান ডাক্তারের স্ত্রী আগেই একটা ডিটেকটিভ এজেন্সি মালিককে তার নিয়মিত বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্বামীর প্রমাণ সংগ্রহের জন্য নিযুক্ত করেছিল। সৌভাগ্যক্রমে ডিটেকটিভ এজেন্সি 2 কর্মচারী শুধু প্রমাণই তুলনি, বরং ভুল করে তারা ব্ল্যাকমেলে মূল পরিকল্পনাকারীর হত্যার মুহূর্তটিও ক্যামেরাবন্দি করে ফেলে, যেটা কিনা তোমরা দেখেছিলে যে 2টা অজ্ঞাত লোক সেখানে ভিডিও করছিল।
এটা আসলে ভুল করে হয়েছিল। বিষয়টি গুরুতর মনে হওয়ায় মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। অন্যদিকে ইঞ্জুর বাবা হত্যার দোষী সাব্যস্ত হবে বলে 5 কোটি ওয়ান ইন্স্যুরেন্স পায়নি। এছাড়া ইঞ্জুর খারাপ ব্যবহারের জন্য ক্ষতিপূরণ পাওয়া তো আরও কঠিন হয়ে পড়ে, তাই সে হত্যাকারীকে সরিয়ে দিতে চায়। চাইনিজ হত্যাকারী যখন তাদের দুজনের সাক্ষাতের স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন হান ডাক্তারের পরিচিত থাকা মূল পরিকল্পনাকারী তার সাথে দেখা করে। সেখানে আসলে তারা দুজন জেলখানার সহবন্দী ছিল। জেল থেকে মুক্তির আগে পরিকল্পনাকারী শ্রমিকটিকে ফোন দিয়ে নাম্বার দিচ্ছিল, যেখানে কোনো অসুবিধা হলে বা লাভজনক কোনো কাজের সুযোগ থাকলে সে যেন যোগাযোগ করতে পারে। আর জেল থেকে বেরিয়ে মূল পরিকল্পনাকারী মেয়েটির সাথে জোট বাঁধে। আর এই মেয়েটি ধনী পরিবারের মেয়ে সেজে ধনী ছেলেদের আশেপাশে ঘোরাঘুরি করতো আর সুযোগ বুঝে তাদেরকে বিভিন্নভাবে ওই ছেলেদেরকে ব্ল্যাকমেল করতো। এক একটি ঘটনায় এক একটি ওয়ান এবং কয়েক লাখ ওয়ান কামানো যেত। এভাবে ব্ল্যাকমেলের দলটি কিছুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছিল। একদিন মূল পরিকল্পনাকারী চাইনিজ হত্যাকারী ফোন পায়। তখন ওই ফোনটাতে হান ডাক্তারকে আকৃষ্ট করার চেষ্টায় ছিল সে। চাইনিজ হত্যাকারী জানায় যে তার কাছে একটা বড় কাজের সুযোগ রয়েছে, আর সে চায় যে মূল পরিকল্পনাকারী যেন তাতে অংশ নেয়। আর এটা ছিল ওই ঘটনা যেখানে ইঞ্জু তার বাবাকে অ্যাক্সিডেন্ট করার জন্য পাঠায়, যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা তারা নিতে পারে। তবে কাকতালীয়ভাবে মূল পরিকল্পনাকারী আর সেই ইঞ্জু একই গ্রামের বাসিন্দা ছিল, আর তারা ছোটবেলায় কয়েকবার মুখোমুখি হয়েছিল। সময় বয়ে যায়, তবে যে কাজটি তাদের করার কথা সেদিন পরিকল্পনা অনুযায়ী মূল পরিকল্পনাকারী পূর্ণ শক্তিতে ইঞ্জুর বাবার দিকে গাড়ি চালিয়ে দেয়। তবে ইঞ্জুর বাবা মরেনি। হিসু তাকে জীবিত দেখে খুব ঘাবড়ে যায় আর সাথে সাথে গাড়িটি ঘুরিয়ে ফেলে এবং দ্বিতীয়বার ধাক্কা মারে। চাইনিজ নিশ্চিত হওয়ার জন্য গাড়ি থেকে নেমে যায়। তখন ঠিক সেই সময় পেছন থেকে ইঞ্জুর বাবার এক বান্ধবী ঘটনাটা দেখে ফেলে। চাইনিজ তাকে তাড়া করে এবং মোড় নেওয়ার পর অবশ্যই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যায়, পালিয়ে গিয়েছে কোনোভাবে। এদিকে ইঞ্জুর বাবা তখন মরেনি। হিসু পরিস্থিতি বেগতিক দেখে আর লক্ষ্য তখনও জীবিত থাকায় দেখে দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আগে গাড়ির ভিতরে লুকিয়ে ফেলবে। এদিকে মেয়েটি ক্রমাগত হিসেবে ফোন করতে থাকে, আর মূল যে হিসু ছিল সে কিন্তু একটা ফোন ধরে না। কিছুক্ষণ পর মেয়েটি একটা মেসেজ পাঠায়, জিজ্ঞেস করে যে কবে তারা হান ডাক্তারকে নেশা করে ফেলেছে এবং সেখানে কত টাকা আদায় করতে হবে। এ কথায় হিসু মাথায় একটা ভালো বুদ্ধি নেয়, যেখানে ইঞ্জুর বাবাকে উপর থেকে ফেলে দিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনাটাকে অন্যজনের ঘাড়ে চাপানো দেওয়ার পরিকল্পনা একটা করতে থাকে তারা। বর্তমান সময়ে ফিরে এলে হিসু আর চাইনিজ একই সাথে টাকা তুলতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সময় সে ইঞ্জুকে আরেকটা গাড়ি ভাড়া করে এবং পরিকল্পনা অনুযায়ী তারা এমন ভাব করে যে গাড়ির পেছনের ডিকি থেকে চাইনিজ হত্যার পারিশ্রমিক নিচ্ছে। তারপর গাড়ির ভেতর থেকে ফিরে এসে চাইনিজকে টাকা দেবে। অবশ্যই তখন সে চাইনিজটা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করবে, এমন একটা প্ল্যান ছিল। এই কাজটি করতে তার 57 সেকেন্ডের বেশি সময় লাগবে না আশা করি, এমনটা সে মনে করছিল। যখন সে মনে মনে খুশি হচ্ছিল, ঠিক তখনই চাইনিজ লোকটি উল্টো দিকে চলে আসে। যতটা সম্ভব কম সাক্ষী রাখার জন্য ইউংজুকে চাইনিজকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু তারা জানতেও পারেনি যে ব্ল্যাকমেলের মূল পরিকল্পনাকারী হিসু তাদের পিছু নিয়েছে। নির্জন যাওয়ার পথে তারা পুলিশের তল্লাশির মুখোমুখি হয়। প্রথম দিকে চাইনিজটি খুব ঘাবড়ে যায়, কিন্তু আসলে পুলিশ হান ডাক্তারকে হত্যাকারী মূল পরিকল্পনাকারীকে খুঁজছিল। তখন পেছন থেকে হিসু গাড়ি নিয়ে লাফিয়ে পড়ে এবং পাহাড়ের দিকে পালিয়ে যায়। নতুন পরিচয় পেয়েও এত তাড়াতাড়ি সে সেটা ব্যবহার করতে না পারায় খুবই হতাশ হচ্ছিল। এবার দুটি ভাগে ভাগ করা যাক। সে চাইনিজকে ইঞ্জু একটা পরিত্যক্ত গ্রামে এবং একটা ভবনে নিয়ে যায়। তখন তার পরিকল্পনা অনুযায়ী সব ব্যবস্থা করে, কিন্তু ভাগ্য খারাপ। চাইনিজটা একটা লোহার রড কেড়ে নিয়ে ইঞ্জুকে আঘাত করে বসে, আর কয়েকটি আঘাতের পরে সে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই হিসুর ফোন আসে। কিছুক্ষণ পর তারা দুজন ভবন নিয়ে আলোচনা করে। এখন সারা দেশে মূল হিসুর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ধরা পড়লে তার যে শাস্তি হবে সেটা হচ্ছে নিশ্চিত মৃত্যুদণ্ড। সে চাইনিজ সেই ইঞ্জুকে বাঁধতে দেখে হঠাৎ একটা ভালো বুদ্ধি তার মনে পড়ে যায়। যদি সে ছেলেটার পরিচয় বেঁচে থাকে, তাহলে শুধু সে পুলিশ সন্দেহ এড়ানো যাবে না, বরং 5 কোটি ওয়ানের ক্ষতিপূরণ সে পাওয়া যাবে। ইঞ্জুর পরিচয় যদি সে গ্রহণ করতে পারে। তাই সে একটা চাইনিজের গলায় ধমনী এক ছুরি দিয়ে কেটে ফেলে। ইস্যু উঁচু থেকে ধাক্কা মেরে ফেলে এবং যাতে কোনো ঝুঁকি না থাকে তার সামনে ইঞ্জুকে বলে যে তার পরিচয় সে বেঁচে থাকবে। এতে শুধু হত্যা সন্দেহই এড়ানো যাবে না, সাথে 5 কোটি ওয়ানের ইন্স্যুরেন্সও পাওয়া যাবে। সেই সাথে ইঞ্জুর পোশাক পরে নেয়। আর পরবর্তীতে আমরা দেখি যে ইঞ্জু জেনজু ইংকে পুড়িয়ে মেরে ফেলে। আর যখন সে সন্তুষ্ট হতে যেতে লাগলো, তখন পরিচিত গ্যাসের বোতলটা বিস্ফোরিত হয় আর বিশাল ঢেউ কয়েক মিটার দূরে ছড়িয়ে পড়ে। যখন ইঞ্জু জ্ঞান ফিরে পায়, তখন সে একটা কাঠের নিচে নিজেকে দেখতে পায় এবং সে নড়তে পারছিল না। তাই তাকে এমনভাবে পোড়ানো হয়েছে যে মানুষ না ভূত কিছুই বলা যাচ্ছিল না। সিন পাল্টে যায়। তখন নকল ইঞ্জু গ্রামের বাড়িতে আসে। আসলে ইঞ্জু ঝামেলায় অভ্যস্ত। সোফায় শুয়েই সে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন খুব ভোরে ইঞ্জু টেলিফোনের শব্দে জেগে ওঠে। ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার পাকফুর মৃত্যুর ক্ষতিপূরণ মঞ্জুর হওয়ার খবর দেয়, কিন্তু তার মৃত্যুর 1 সপ্তাহ আগে তিনি তার ছেলের পরিবর্তে
পরিবর্তে চার্জারকে দান করেছিল। এ টাকা তুলতে হলে আগে তাদের সাথে আলোচনা করতে হবে। এদের নকল ইঞ্জু এতটাই রেগে যায় যে সে সঙ্গে সঙ্গে চার্জের টাকা চাইতে বের হয়। অ্যাপার্টমেন্টের দরজায় ধাক্কা লেগে একজনের সাথে তার ধাক্কা লেগে যায়। তখন ওই ব্যক্তিটা আর কেউ না, গোয়েন্দা সংস্থার মালিক ছিল। তিনি লিজুজেনের অনুরোধে ইঞ্জুর ব্যথানাশক ওষুধ পরিবর্তন করে ঘুমের ওষুধ ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ছেলেটা চার্জে ঢুকে যায় আর নানকে তার বাবাকে প্রলুব্ধ করে ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে। অপ্রত্যাশিতভাবে নান সরাসরি ফোন বের করে পাক ফোর জীবদ্দশা করা রেকর্ডটি ওয়েলটি তখন তাকে শোনাতে শুরু করে দেয়। ঠিক সে সময় ইঞ্জু লক্ষ্য করে যে কখন লি জু ইয়ংয়ের পিছনে এসে বসেছে। সে সত্যি বুঝতে পারে না একজন পাগল ডাক্তার কেন সবসময় তার পিছনে ছুটবে। বলতে বলতে ব্যথানাশক ওষুধটা খেতে খেতে সে চার্জ থেকে বের হয়ে যায়। বেশি দূর না যেতেই সে একটা ধাক্কা দেওয়া গলিতে পৌঁছে যায়। নকল ইঞ্জু হঠাৎ করে ফিরে এসে দেখে যে লি জুং আবার তার পেছু নিয়েছে। তখন স্পষ্টভাবে সে বলতে চায় যে এ ব্যক্তি সে নয় যাকে সে খুঁজছে। তখনই ঘুমের ওষুধ প্রভাব শুরু হয়ে যায় আর এক মুহূর্তে তার সারা শরীর দুর্বল অনুভূত হয় আর কথা বলতে অসুবিধা হচ্ছিল। 1 মিনিটের কম সময়ে সে রাস্তার পাশে আবর্জনা স্তূপে মুখ থুবড়ে পড়ে যায়। লি জু ইয়ং আগে থেকে প্রস্তুত করা ছুরি বের করে আর নিজ ব্যক্তিটি যে তার ক্ষতি করেছিল তাকে শেষ করতে উদ্যত হয়। কিন্তু গোপনে অনুসরণ করালে ডাক্তার তাকে ডেকে থামান। প্রেমের গল্প বাদ দেওয়া যাক। জ্যাক মোট কথা ডাক্তার তাকে বলতে থাকে যে এমন একটা খারাপ মানুষের জন্য নিজের জীবন নষ্ট করা কোনো মানে হয় না। এছাড়াও তিনি লোক মারফত ও জু ইজনের সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করিয়েছে। তিনি গভীরভাবে সহানুভূতিশীল আর এ পশুটিকে জীবন্ত ছিঁড়ে ফেলতে চান, কিন্তু সে এর যোগ্য নয়। তাই ডক্টর চান যে লি ইউজন তার সাথে ফিরে যায় এবং ভালোভাবে নিজের জীবন কাটাক। লি জু ইয়েং হত্যার ধারণা ত্যাগ করলেও তার কষ্ট কিছুতে কমছিল না, তাই সে ইউজির দিকে ছুটে যায়। সিন পাল্টে যায়। ডাক্তার লি জু ইয়েংকে নিয়ে শহরের দিকে রওনা হলো। পথে তারা মামা পরিচয়ে একজনের ফোন পায়। ওপাশ থেকে অবিলম্বে সেখানে যেতে বলা হয়, কিন্তু ডাক্তার অসুবিধার অজুহাত দেখিয়ে সেটা রিজেক্ট করে। সহানুভূতিশীল লি জু ইয়েং ডাক্তারের দ্বিধা বুঝতে পারে এবং সেখান থেকে যাওয়ার জন্য উৎসাহিত করে। একই সময়ে ইংজু তার বাসায় ফিরে আসে। সে এখন শুধু ভুতুড়ে জায়গা থেকে দ্রুত পালাতে চায়, কিন্তু মূল্যবান গোছানোর সময় সে অপ্রত্যাশিতভাবে লি জু ইয়েং এর ছাত্র জীবনের প্রচারমূলক ভিডিওর কভারটি খুঁজে পায়। তার হঠাৎ মনে পড়ে তাদের দলে ছোট বোনটি একবার বলেছিল যে একটা পুতুলকে সে অপছন্দ করে আর সে মেটেছিল তরুণী লি জু ইয়েং। তাই সে একটা পরিকল্পনা করে ছোট বোনটিকে কয়েকজন উদ্যমী ছাত্র খুঁজে বের করতে বলে আর লি জু ইয়েংকে ডেকে পাঠাতে বলে। আর সে বছর ধারাবাহিকভাবে ধর্ষণের মূল নেতা ছিল হিসো। কিছুক্ষণ পরেই এই নকল ইংজু বাস স্ট্যান্ডে আসে এবং সেখানে বসে তখন তার ফোনটাও বেজে ওঠে। মোবাইলে 30 দিনের কাউন্টডাউন শেষ হওয়ার মেসেজ দেখা যায়। নকল ইংজু ব্যাপারটাকে পাত্তা দেয় না আর ফোনটাকে পকেটে রেখে দেয়, কিন্তু পরের মুহূর্তে একটা ভ্যান তার সামনে এসে থামে এবং কয়েকজন লোক তাকে জোর করে গাড়ির ভিতর ঢুকিয়ে নেয়। আসলে এ ব্যাপারে তো নকল ইংজু কিছুই জানতো না যে 30 দিন পরে তাকে কোন লোন শোধ করতে হবে, কত টাকা শোধ করতে হবে, এসব বিষয়। গল্পের শেষে ডাক্তার একটা কারখানায় আসে। সে মামা আসলে ছিলেন সুদের কারবারি। তিনি এখানে এসে অঙ্গ প্রতিস্থাপনের কাজে সাহায্য করতেন। মালিক তাকে মনে করিয়ে দেন যে আজকের দিনটি যেন সে ভালোভাবে করে আর প্রয়োজনীয় সব কিছু যেন বের করে না নেওয়া হয়, না হলে জীবন বাঁচলেও ছোটো ভাইদের হাতে মরতে হবে। শীঘ্রই ডাক্তার অপারেশন থিয়েটারে প্রবেশ করে। তিনি দেখেন বিছানায় শুয়ে ব্যক্তিটি আর কেউ নয়, ইংজু। এই মুহূর্তে ইংজুর মাথা আর পা বিছানার শক্ত করে বেঁধে রাখা হয়। ডাক্তার তার ভালোবাসার মেয়েটি ছোটবেলার গ্যাংরেপের কথা মনে করতে থাকে। তাই নকল ইংজুর শরীর অজ্ঞান না করে জীবন্ত থাকা অবস্থায় সকল অঙ্গ প্রত্যঙ্গ বের করে। আর এমন একটা রিভেঞ্জের সাথে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। সত্যি বলতে এই ড্রামাটার অনেক কিছুই আমি বুঝিনি। তোমরা কি বুঝতে পেরেছো কিনা সেটা জানি না, বাট হচ্ছে অনেক কিছুই নর্মাল একটা কাহিনী, কিন্তু এখানে অনেক কিছু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে, যে কারণে আমার বুঝতেও কিছুটা অসুবিধা হয়েছে আর তোমাদেরও বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। তো সেটার জন্য আই এম সরি, কিছু করার নেই। আমি চাইবো পরবর্তীতে যেন রোমান্টিক কোনো একটা সহজ গল্পের ড্রামা আনতে, যেন এত ঘোরানো পেছানো কিছু না থাকে, তোমাদের বুঝতে যাতে অন্তত সোজা হয়। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কোন ধরনের মুভি বা ওয়েব সিরিজ বা ড্রামা দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই ট্রাই করবো সেগুলো আনার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।